কী অবস্থা সবার? তো দেখো আজকে আমরা পরমাণু মডেল, গুণগত রসায়ন লেকচার 2 যেটা আছে পরমাণু মডেল, এইটা নিয়ে আলোচনা করব। তো পরমাণু মডেলটা কি আসলেই? পরমাণু মডেল হলো এমন একটা মডেল যার মাধ্যমে একটা পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কীভাবে অবস্থান করে সেইটা জানা যায়। ঠিক আছে? এই তিনটা বিজ্ঞানী নর্মালি তিনটা পরমাণু মডেল দিছে। দেখো বিজ্ঞানী থমসন একটা পরমাণু মডেল দিছে যেটারে পাম পুডিং মডেল বা কিসমিস পুডিং মডেল বা ওয়াটারমেলন বা তরমুজ মডেল, ঠিক আছে, এটা বলে। কেন বলে আমরা দেখব। তারপর একটা আছে রাদারফোর্ড পরমাণু মডেল। থমসন পরমাণু মডেল দেয় 1897 সালে। আমরা জানি কি থমসন ইলেকট্রন আবিষ্কার করে। তো রাদারফোর্ড পরমাণু মডেল সে 1911 সালে দেয়। আর এরপরে বোর পরমাণু মডেল। তো থমসন পরমাণু মডেলের মতে সে যে ব্যাখ্যাটা দেয় তার মধ্যে অনেক ত্রুটি থাকে, ফলে সেই ত্রুটি সংশোধন করার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড একটা পরমাণু মডেল দেয়। বাট তার পরমাণু মডেলটাও কি অনেক ভুল থাকে তার মধ্যে, ঠিক আছে। তো সেইটা আবার অনেকখানি সংশোধন করতে পারে বিজ্ঞানী বোর পরমাণু মডেল। তো বোর পরমাণু মডেলেও আবার দেখা যায় অনেক অনেক ত্রুটি থাকে, ঠিক আছে। আসলে কেউই একদম শুদ্ধ না, শুদ্ধ পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। তো এর মধ্যে ঝামেলা থাকে। তবে তিনটের মধ্যে যদি সবথেকে গ্রহণীয় কোনটা বলা যায় তাহলে বোর পরমাণু মডেল সবথেকে গ্রহণীয় পরমাণু মডেল এটা, ঠিক আছে। তাহলে বিজ্ঞানী থমসন পরমাণু মডেল, এই যে থমসন পরমাণু মডেল, এইটার নাম হলো কি তরমুজ মডেল বা পাম পুডিং মডেল। পাম পুডিং বা কিসমিস পুডিং মডেল, ঠিক আছে। এটা নর্মালি কি জানো, সে বলছে যে এটা যদি একটা তরমুজ হয় তাহলে পরমাণু একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট গোলাকার একটা বস্তু যার মধ্যে ইলেকট্রনগুলো কি এভাবে ছড়ায় ছিটায় থাকে। ইলেকট্রন নেগেটিভ চার্জ, তো ইলেকট্রনগুলো এভাবে ছড়ায় ছিটে থাকে, ঠিক আছে। তার মানে পরমাণু একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট গোলক যার মধ্যে ইলেকট্রনগুলো এই স্বাভাবিকভাবে ছড়ায় থাকে। তো তার মানে এটা একটা তরমুজ, আর তরমুজের বীজই হলো কি ইলেকট্রন। সে এইভাবে কল্পনা করে। অথবা পাম পুডিং, নর্মালি পুডিং খাইছো, পুডিংয়ের মধ্যে কিসমিস মানে শ্যামাই যেগুলা, শ্যামাইয়ের মধ্যে দেখবে যে কিসমিস এভাবে ছড়ায় থাকে, ঠিক আছে। তার মানে পুরোটাই একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট গোলক যার মধ্যে ইলেকট্রনগুলো ছড়ায় থাকে। এটা বলে বিজ্ঞানী থমসন। তো তার তো এর বেশি কিছু আমরা জানতে পারি না। তাহলে থমসন পরমাণু মডেলের সার্থকতা এটাই যে পরমাণুর মধ্যে নর্মালি ইলেকট্রন থাকে, ঠিক আছে। সে এইটাই বলে যে পরমাণুর মধ্যে একটা ইলেকট্রন থাকে আর পরমাণু দেখতে নর্মালি গোলাকার, ঠিক আছে। তাহলে থমসন পরমাণু মডেল কি, মডেলের সার্থকতা দুইটাই। একটা হলো কি পরমাণু গোলাকার, সেই প্রথম বলে যে পরমাণু গোলাকার, পরমাণু গোলাকার। আর আরেকটা কি ইলেকট্রন থাকে কই পরমাণুর মধ্যে, পরমাণুর মধ্যে, ঠিক আছে। ইলেকট্রন থেকে পরমাণুর মধ্যে। তো এটা গেল থমসন পরমাণু মডেল। তো এটা সম্পর্কে আর কিছু নাই, এটা তোমাদের বইভাবে নেই। তো এটা আমরা বিস্তারিত আর জানতেছি না। তো এরপরে আমরা যাবো রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল 1911 সালে দেয়। তো রাদারফোর্ড পরমাণু মডেলটা দেখো এখানে কি, এইটার মধ্যে অনেক কথা আছে। তো রাদারফোর্ড পরমাণু মডেল বা আলফা কণা বিচ্ছুরণ মডেল, ঠিক আছে। সে আলফা কণা বিচ্ছুরণ মডেল। তো আমি যদি বলি সে নর্মালি কী করে, সে কী করে জানো, এরকম একটা পাতলা স্বর্ণপাত নেয়। কী নেয়? একটা পাতলা সোনার পাত নেয়। আমি যদি বলি যে সে কী নেয়, আচ্ছা এখানে লিখি একটা কি পাতলা সোনার পাত। নর্মালি এটার পাতলা সোনার পাতের পুরুত্ব কত জানো? খুবই পাতলা। সেটা হলো নর্মালি 0.0000। সব থেকে আধুনিক তোমাদের যে হাজারি স্যারের বই আছে সেখানে এটা দেওয়া আছে সেন্টিমিটার পুরুত্বের সোনার পাত। তোমরা এখন বলতে পারো যে সোনার পাত কেন নিল, আরও তো অনেক ধাতু আছে, তাদের পাত কেন নিল না? সোনার পাতে এই পরীক্ষাটা অনেক ভালোভাবে দিয়ে, ঠিক আছে। অন্যান্যগুলোর ক্ষেত্রে অনেকগুলো অনেক কি হার্ডই হয় না, মজুত হয় না, কিন্তু সোনা সেই তুলনায় একটু নরম হয় ওদের ক্ষেত্রে, তাই না। লোহা বা ওগুলো কিন্তু অনেক হার্ড, শক্ত, কিন্তু এগুলো সোনায় যেহেতু একটু কি নরম থাকে হালকা, এই জন্য আমরা এই পরীক্ষাটা অনেক ভালো দেয়। তাহলে সোনার পাত নেয়। তারপর জিঙ্ক সালফাইড প্রলেপযুক্ত জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত একটা কি পর্দা, ঠিক আছে, এটা একটা। তারপর লেড ব্লক নেয়। আরেকটা তেজস্ক্রিয় নর্মালি রেডিয়াম যে ধাতু আছে, রেডিয়াম মানে তোমার রেডিয়াম যে মৌলটা আছে, রেডিয়াম মৌলটা থেকে কিন্তু তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তোমরা জানো তেজস্ক্রিয় রশ্মি আছে 3টা। তেজস্ক্রিয় রশ্মি কী আছে? একটা হলো আলফা,
একটা বিটা আর একটা গামা, এই তিনটা কিন্তু তেজস্ক্রিয় রশ্মি। এখানে তোমরা যদি বলে রেডিয়াম ধাতুই কেন নিছে, রেডিয়াম ধাতু না নিয়ে অন্য কিছু নিতে পারতো, যেমন ইউরেনিয়াম নিলেও এই পরীক্ষাটা দেওয়া যাবে, পোলোনিয়াম যদি নেয় তাও এই পরীক্ষা দেওয়া যাবে। মানে যেই ধাতুগুলার পারমাণবিক সংখ্যা অনেক উচ্চ, নর্মালি 83-র বেশি, ঠিক আছে, যাদের পারমাণবিক সংখ্যা 83-র বেশি, তাদের যে নিউক্লিয়াসটা আছে, যেহেতু 83-র অধিক পারমাণবিক সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা 83-র অধিক, তাহলে নিউট্রন সংখ্যা অবশ্যই 83-র অধিক থাকবে। তাহলে এতগুলা প্রোটন নিউক্লিয়াসের কেন্দ্রে যে থাকতেছে, এরা নর্মালি আকর্ষণে থাকতে চায় না, এরা ভেঙে বের হইতে চায়, ঠিক আছে, অধিক শক্তি দিয়ে এদের আকর্ষণ করা লাগে, কিন্তু এরা ভেঙে বের হইতে চায়। তো এর মধ্যে থেকে শক্তি নর্মালি এই আলফা বিটা গামা এই রশ্মি হিসেবে বের হয়ে যায়, ঠিক আছে। তার মানে যাদের পারমাণবিক সংখ্যা 83-র বেশি, তাদের নিউক্লিয়াসটায় নর্মালি অনেক মানে শক্তি থাকে, ঠিক আছে। তো ওরা নর্মালি ওই ছোট্ট একটা জায়গার মধ্যে এতগুলো থাকতে চায় না, যার কারণে ওদের ভাঙন সৃষ্টি হয়, ফলে ওখান থেকে রশ্মি, তেজস্ক্রিয় রশ্মি আলফা বিটা গামা বের হয়। তাহলে তোমরা যদি রেডিয়াম দেখবা, রেডিয়ামের পারমাণবিক সংখ্যা দেখবা 87, ঠিক আছে, নর্মালি 83-র অধিক। তেমনি ইউরেনিয়ামের দেখবা যে অনেক, মানে নর্মালি এরা হলো এই মৌলগুলা বা এই ধাতুগুলা থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, যাদের পারমাণবিক সংখ্যা উচ্চ, ঠিক আছে। এদের মধ্যে যে কোনো যদি একটা না, তাই এই পরীক্ষাটা দেবে। তাহলে এটা একটা লেড ব্লক। লেড ব্লক মানে কি, একটা চার কোণা একটা টিনের কৌটা মনে করো, লেড, লেড মানে সীসা, তাই না, সীসা। তো একটা সীসার কৌটা, এটা চারদিকে, যার এক মাথায় সূক্ষ্ম ছিদ্র থাকবে, ঠিক আছে, একটা লেড যার এক মাথায় সূক্ষ্ম ছিদ্র থাকবে। আর এই লেডের ভিতরে কি আছে, এই লেডের ভিতরে তেজস্ক্রিয় মনে করো রেডিয়াম ধাতুটা আছে। যেহেতু রেডিয়াম ধাতু থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, তেজস্ক্রিয় রশ্মি কিন্তু খারাপ, তোমার হাতে লাগলে তোমার হাত কিন্তু পুড়ে যাবে, ঠিক আছে। তার মানে তেজস্ক্রিয় রশ্মিটা নর্মালি সংস্পর্শে রাখা যাবে না। এরে এই যে এই সীসার মানে দৃঢ় একটা কৌটার মধ্যে রাখা হয়েছে, যেন ওই থেকে রশ্মি বা আলো বের হইতে না পারে, ঠিক আছে। তো সামনে আমি করলাম, আর এর সামনে একটা নর্মালি আমি কী দিলাম, পাতলা সোনার পাত দিলাম, পাতলা সোনার পাত দিলাম, যার পুরুত্ব 0.0004 সেন্টিমিটার। আর এই পাশে একটা আমি জিঙ্ক সালফাইডের পর্দা দিলাম। যদি আমি তোমার দেখাই, এটা মনে হয় একটা জিঙ্ক সালফাইডের পর্দা, ঠিক আছে। এটা একটা পর্দা, এর উপরে আমি জিঙ্ক সালফাইডে আবরণ দিছি। কেন জিঙ্ক সালফাইড দিছি, কারণ জিঙ্ক সালফাইড অনুপ্রভা সৃষ্টি করে, ঠিক আছে। এটার উপর যখন আমি জিঙ্ক সালফাইডের আবরণ দিছি, এখানে যদি খুব সূক্ষ্ম একটা আলো পড়ে বা আলফা কণা এখানে যদি আঘাত করে, তাহলে অনেকটা আলো সৃষ্টি হবে, ঠিক আছে। তার মানে এখানে যদি আলফা কণা পড়ে, তাহলে আমি একটা আলো জল আলো দেখা যাবে, ঠিক আছে। তাহলে এই যে পর্দাটারে আমি এইরকম করে এখানে রাখলাম, ঠিক আছে, এরকম করে এখানে রাখলাম। তো এখানে আমি এই পর্দাটা এখানে রাখলাম, আর আমি এই যে একটা মনে করো পাতলা সোনার পাত, খুবই একটা পাতলা সোনার পাত, ঠিক আছে, এই যে দেখো খুবই পাতলা, এই পাতলা সোনার পাতটা আমি নর্মালি এইখানে রাখলাম, ঠিক আছে। পাতলা সোনার পাত এখানে রাখলাম, সোনার পাতের পিছনে আমি কি এই যে পর্দাটা রাখলাম জিঙ্ক সালফাইডের, আর এইখানে আমি এই লেড ব্লকের ভিতর থেকে রেডিয়াম ধাতু যে আছে, সেখান থেকে আমি কী করতেছি, আলফা কণা বিচ্ছুরণ করতেছি। আলফা কণা কি, এটা আমি বলতেছি, আলফা কণা বিচ্ছুরণ করছে। তাহলে এই আলফা কণাগুলো এরকম করে বের হয়ে কী করবে, এইটার সোনার পাত দিয়ে যাবে। তো সোনার পাতে নর্মালি এই যে গোলগুলো, এগুলো কিন্তু পরমাণু, তাই না, এরকম করে তো পরমাণুর সারি থাকবে, অনেকগুলো পরমাণু থাকবে। তো এরকম করে এই লেড ব্লকগুলো এই পরমাণুর মধ্যে দিয়ে কিন্তু যাবে, তাই না, পাতলা পাতের পরমাণুর মধ্যে দিয়ে যাবে, যায় এই পিছনে আমি একটা পর্দা রাখছি। তাহলে নর্মালি আমি সেই পরীক্ষায় এই জিনিসটা পরীক্ষা করে দেখে কি জানো, যে অধিকাংশ আলফা কণা এরকম করে অনেকগুলো আলফা কণা এই পরমাণুর মধ্যে দিয়ে যায়, মানে এই পাতলা সোনার পাত দিয়ে যায়, পাতলা সোনার পাত মানে পরমাণুগুলোর ভিতর দিয়ে যায় দেখে যে অধিকাংশগুলাই যেই বরাবর যায়, যেমন এই যে, তো আমি এইখান থেকে সোনার পাত থেকে নর্মালি একটা পরমাণু আমি নিলাম, একটা গোল পরমাণু আমি এখানে দিলাম, ঠিক আছে, কারণ সে পর্যবেক্ষণটা করে একটা গোল পরমাণুর ওপর করে, ঠিক আছে। অনেকগুলোর মধ্যে দিয়ে যায়, কিন্তু নর্মালি একটার ভিতর দিয়ে কোন দিক দিয়ে বেশি যাইতেছে এটা সে পর্যবেক্ষণ করে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি একটা পরমাণু এখানে রাখলাম, লেড ব্লকটা রাখলাম, আর এই যে জিঙ্ক সালফেটের পর্দা সেটা আমি এখানে দিলাম, ঠিক আছে। তো এখন আমি এখানে আলফা কণা আমি বিচ্ছুরণ করতেছি, এই যে আলফা কণা গেল, আলফা কণা যায় এখানে চলে গেল, আলফা কণা গেল এখানে চলে গেল, আলফা কণা গেল এখানে চলে গেল, ঠিক আছে। আলফা কণা এইখানে গেল, এইখানে চলে গেল, আলফা কণা এইখানে যায়, এইখানে চলে গেল, ঠিক আছে। আলফা কণা এখানে গেল, আলফা কণা এখানে গেল। তাইলে দেখো ম্যাক্সিমাম আমি দেখলাম কি, নর্মালি একটা পরমাণু দেখলাম, ম্যাক্সিমাম আলফা কণা যেগুলো যাইতেছে, দেখো পরমাণু সোজা চলে যাইতেছে, ঠিক আছে। এদিক দিয়ে যেতে সোজা চলে যেতেছে, এদিক দিয়ে যেতে সোজা চলে যায়, এখানে যে বাড়ি খেতেছে, আর এখানে বাড়ি খেলে জল করে আলো জ্বলতেছে, আমি বুঝতেছি এখানে কি, তার মানে আলফা কণাটা সোজাই চলে গেছে, এটা আমি বুঝতেছি। কিন্তু আমি দেখতেছি কি জানো, যেগুলা একটু এই যে মিডিল বরাবর যাইতেছে না, এই গোলটার একটু মিডিল বরাবর যেতেছে, ওগুলো একটু বেঁকে যেতেছে, ঠিক আছে। আমি এই দিক বরাবর যেতেছি, কিন্তু এই দিকে আসতেছে, ওরা একটু বেঁকে যেতেছে। আর প্রায় 20,000-এর মধ্যে একটা প্রায় 99%গুলো কিন্তু সোজা চলে যাইতেছে, ঠিক আছে। আর খুব অল্প পার্সেন্ট কয়েকটাগুলো কি এরকম একটু বেঁকে যেতেছে, যেদিকে চালনা করবা এদিকে দিবে একটু বেঁকে যাবে, ঠিক আছে,
একটু বেঁকে যাবে নর্মালি, কিন্তু প্রায় 20,000-এর মধ্যে একটা, খুবই অল্প, 20,000-এর মধ্যে একটা তুমি এরকম করে দিবা, আর দেখবে যে উল্টা দিকে চলে গেছে, ঠিক আছে? এই সোজা দিছো, ব্যাক হয়ে বিপরীত দিকে, মানে সামনে একটা ধাক্কা খায় আবার বিপরীত দিকে চলে আসছে। এটা হলো 20,000-এর মধ্যে একটা। তাইলে তেসা এই জিনিসগুলো করে, তারা দেখো তার পর্যবেক্ষণ কী, সে যখন আলফা কণা চালনা করলো তার পর্যবেক্ষণ এটাই যে 99% আলফা কণা সোনার পাত ভেদ করে চলে যায়, এই যে একদম ভেদ করে চলে গেছে, তাই না, ম্যাক্সিমাম। আর প্রায় কয়েকটি আলফা কণা কী করে, তার গতিপথ থেকে বেঁকে যায়, এই যে দেখো তুই একটা একটু বেঁকে গেছে, হালকা একটু বেঁকে গেছে, তাই না, অল্প একটা আলফা কণা বেঁকে যায়, এবং প্রায় 20,000-এর মধ্যে একটা আলফা কণা বিপরীত দিকে ফেরত আসে, একবারে লাগে বিপরীত দিকে চলে আসছে। 20,000 মধ্যে বিপরীত দিকে আসছে। তাহলে এইটা হলো তার পর্যবেক্ষণ, সেই জিনিসগুলো দেখলো। তাহলে পরীক্ষার পর্যবেক্ষণের পর এখন সে কিছু একটা সিদ্ধান্ত নেয়, দেখো এখন কী কী সিদ্ধান্ত নেয় আমি লিখছি এখানে। তো পর্যবেক্ষণ আমার গেল, এরপর দেখো সিদ্ধান্ত। এখন তুই সিদ্ধান্ত এটাই দেয়, দেখো পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। এখন তুমি তার আগে তোমার পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, ঠিক আছে? এখন তোমার আমি দেখাই একটা জিনিস, আলফা কণাটা কি। আলফা কণার দরকার পড়লে এই একটা হিলিয়াম না, হিলিয়াম থেকে যদি 2+ করে দাও, আমি তোমাদের আগের ক্লাসে শিখাইছি ইলেকট্রন প্রোটন নিউট্রন কীভাবে হিসাব করে। তো হিলিয়ামে নর্মালি 2 হলো পারমাণবিক সংখ্যা, 4 হলো কি পারমাণবিক ভর, 2 পারমাণবিক সংখ্যা, 4 পারমাণবিক ভর। আর যেহেতু পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রনও থাকে, তার মানে এর ইলেকট্রনও কত, 2। কিন্তু এই যে 2+ আছে, মানে 2টা ইলেকট্রন সে ত্যাগ করে দিছে, মানে তার 2টা ইলেকট্রন ছিল, সে 2টা ইলেকট্রন এখন নাই, ত্যাগ হয়ে গেছে। তার মানে তার মধ্যে শুধু কি আছে, 2টা প্রোটন আছে আর 2টা নিউট্রন আছে, ঠিক আছে? তার মানে এইটা 2টা প্রোটন নিউট্রন, এখানে কিন্তু কোনো ইলেকট্রন নাই। তাহলে আলফা কণারে কী বলে, নর্মালি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তাই না? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, যার মধ্যে 2টা প্রোটন 2টা নিউট্রন থাকে। এই 2টা প্রোটন 2টা নিউট্রন তো কি কেন্দ্রের নিউক্লিয়াসেই থাকে, নিউক্লিয়াস কি প্রোটন আর নিউট্রন দিয়ে গঠিত না? তাহলে এই যে, কারণ ইলেকট্রন এখানে 2টা ছিল, সেই 2টা তো +2 হয়ে বের হয়ে গেছে, তাহলে এখানে আছে 2টা প্রোটন 2টা নিউট্রন, তার মানে শুধু তো নিউক্লিয়াসটাই, তার মানে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা হলো আলফা কণা, ঠিক আছে? তার মানে আলফা কণা ধনাত্মক চার্জ বিশিষ্ট। আরেকটা জিনিস মনে রাখবে যে আলফা কণার ভর হাইড্রোজেনের ভর, আলফা এর ভর ইলেকট্রনের ভরের 700 গুণ বেশি, ভরের 700 গুণ, ঠিক আছে, 700 গুণ। তাইলে এই পর্যবেক্ষণগুলো এখন কী দেখে, সে বলছে যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। কেমনে বুঝলো? কারণ দেখো অধিকাংশ রশ্মি আমি যেদিকে চালনা করছি 99% একই সেমভাবে চলে গেছে, তার মানে তারা তাদের সামনে কোনো বাধা পায় নাই, পাইছে, বাধা পায়নি, মানে ফাঁকা জিনিস পাইছে নর্মালি, ঠিক আছে? মানে তারা রাস্তা ফাঁকা পাইছে, যেন ওরা ডিরেক্ট চলে গেছে। তার মানে 99% যেহেতু ডিরেক্ট চলে গেছে, মানে অধিকাংশ স্থানগুলোই ফাঁকা, কোনো বাধা পায়নি, চলে গেছে, এটা গেল। তারপর বলছে যে পরমাণুর কেন্দ্রে একটা ধনাত্মক চার্জ বিদ্যমান। দেখো আলফা কণা হিলিয়াম 2+, আলফা কণা কিন্তু ধনাত্মক চার্জ বিশিষ্ট, তাই না? তাহলে পরমাণুর কেন্দ্র বরাবর যেই আলফা কণাগুলো যেতেছে, ওরা কিন্তু একটু বেঁকে যেতেছে, তার মানে আলফা কণা যেহেতু ধনাত্মক চার্জ বিশিষ্ট আর কেন্দ্র থেকে বেঁকে যেতেছে, তার মানে তোমার বোঝা লাগবে কেন্দ্রে অবশ্যই ধনাত্মক চার্জই আছে, কারণ আমরা জানি সমধর্মী চার্জগুলো কি বিকর্ষণ করে না, প্লাসটা বিকর্ষণ করে, মাইনাসটা বিকর্ষণ করে। যেহেতু আলফা কণা একটা প্লাস আর কেন্দ্রে সে একটু বাধা পায়ে বিপরীত দিকে যাইতেছে, হ্যাঁ, তার মানে বোঝা লাগবে যে কেন্দ্রে একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট কিছু আছে, ঠিক আছে? তাহলে দেখো কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট কিছু আছে, তাহলে যে পরমাণু কেন্দ্রে ধনাত্মক চার্জ বিদ্যমান, এটা আমি বুঝলাম, যেহেতু ডিরেকশন বেঁকে যেতেছে, বিকর্ষণ করা। তারপর পরমাণুর সমস্ত ভর এর কেন্দ্রে বিদ্যমান, আর এইটি হলো নিউক্লিয়াস। দেখো পরমাণুর কেন্দ্রে যেহেতু আলফা কণা একদম সংঘর্ষে অনেক বেঁকে যেতেছে, মানে কেন্দ্রে অনেক ভারী একটা জিনিস আছে, তাই না? ভারী জিনিস না থাকলে তো আলফা কণা বেঁকে চলে যাবে না, তার মানে ধনাত্মক জিনিস আছে, ধনাত্মক জিনিস একই সাথে ওই জিনিসটা ভারী জিনিস। তার মানে এই পরমাণুটা যদি বড় হয়, তার অধিকাংশ স্থান ফাঁকা, আর পরমাণুর ভর বলতে নিউক্লিয়াসের ভরকে বোঝায়। পরমাণুর অধিকাংশ ভর তার নিউক্লিয়াসেই কেন্দ্রীভূত, কারণ নিউক্লিয়াসটা ভারী, যার কারণে কেন্দ্র বরাবর যারা যাইতেছে ওরা বেঁকে যেতেছে, ঠিক আছে? তার মানে কেন্দ্রে ধনাত্মক চার্জ বিদ্যমান, পরমাণু কেন্দ্রে সমস্ত মানে এর ভর বিদ্যমান, আর এটা হলো কি নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের আয়তনের তুলনায় পরমাণুর নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের তুলনায় নগণ্য, এটা একটু ভুল গেছে, ঠিক আছে? নিউক্লিয়াসের আয়তন পরমাণুর তুলনায় নগণ্য, ঠিক আছে? যেহেতু নিউক্লিয়াস দেখো ছোট্ট একটা জায়গাতেই শুধু বিকর্ষণ হয়েছে, বাকি সব জায়গায় কি পাস হয়ে যেতেছে, তার মানে নিউক্লিয়াসের আয়তনটা খুবই কম, পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তনটা খুবই কম, ঠিক আছে? তার মানে নিউক্লিয়াসের আয়তনের তুলনায় পরমাণুর আয়তন অতি নগণ্য। এটাই গেল তার সিদ্ধান্ত, মানে সে পর্যবেক্ষণ করে সে এই জিনিসগুলো মনে মনে ভাবলো যে হ্যাঁ এই জিনিসগুলো আছে। এরপর প্রস্তাবনা, ঠিক আছে? সে নিজে নিজে ভাবার পর এখন সংসদে সে প্রস্তাব করতেছে, সে একটা যুক্তি দিতেছে যে এই জিনিসগুলাই হবে, ঠিক আছে? এতক্ষণ সিদ্ধান্ত নিচ্ছে সে নিজে নিজে, এখন সে প্রস্তাবনা করতেছে, মানে প্রস্তাব করতেছে সবার সামনে এই জিনিসগুলো, এখন সে প্রস্তাব করতেছে। কী করতেছে? পরমাণু কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান, যাকে নিউক্লিয়াস বলে। ওই যে সে দেখলো, কারণ মাঝখান বরাবর যারা যাইতেছে ওরা সবাই বেঁকে যেতেছে, আলফা কণার ভর তো অনেক, ইলেকট্রনের ভরের 700 গুণ,
তো এত ভর বিশিষ্ট একটা জিনিসও বাড়ি খায় বেঁকে যেতেছে, মানে কি অবশ্যই ওর থেকেও ভারী কিছু আছে খুব অল্প জায়গার মধ্যে, যার কারণে সমস্ত ধনাত্মক চার্জ এর কেন্দ্রে বিদ্যমান এই ভারী জিনিসটাকেই নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের আয়তন মোট পরমাণুর আয়তনের তুলনায় নগণ্য, ঠিক আছে। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, এবার আসো দেখো পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ বলছে। এই জিনিসটা কি বিদ্যুৎ নিরপেক্ষ বলতে বোঝায় যে পরমাণুর কোনো চার্জ নাই, ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ নাই। এই যে সোডিয়াম, এটা তো পরমাণু তাই না, যদি সোডিয়াম প্লাস বলে ওটা তো আয়ন হবে, কিন্তু সে তো আয়ন বলে না, সে বলছে পরমাণু। তাহলে সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে সোডিয়াম নর্মালি 11 আর উপরে হলো 23, তার মানে তার পারমাণবিক সংখ্যা 11। পারমাণবিক সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা, তার মানে তার প্রোটন সংখ্যা 11। আর আমি বলছি নর্মাল অবস্থায় কোনো একটা পরমাণু যদি চার্জ না থাকে তাহলে তার প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে তার ইলেকট্রন 11, প্রোটনও কত 11টা, ঠিক আছে। তাহলে এটা হলো তোমার নিউক্লিয়াস, আর এটা হলো প্রথম কক্ষপথ, এটা হলো কক্ষপথ, ঠিক আছে। তাহলে ইলেকট্রনগুলো নর্মালি কই থাকে, এই কক্ষপথে থাকে তাই না, এই কক্ষপথে থাকবে ইলেকট্রন। তাহলে এই কক্ষপথে 2টা আছে, তারপরে মনে করো 8টা আছে, তারপরে একটা, মানে কক্ষপথগুলাই টোটাল 11টা ইলেকট্রন আছে, 11টা ইলেকট্রন টোটাল, প্রথম দ্বিতীয় তৃতীয় কক্ষপথ মিলে 11টা, মানে বাইরে 11টা ইলেকট্রন আছে। আর পরমাণুর নিউক্লিয়াসে কে থাকে, নিউট্রন প্লাস প্রোটন থাকে তাই না। তাহলে প্রোটনের চার্জ কি, প্রোটনের চার্জ তোমরা জানো যে প্লাস 1.67 কোনো 10⁻⁻19 কুলম্ব, ঠিক আছে। এটা হলো প্রোটনের চার্জ। আর ইলেকট্রনের চার্জ কি, ইলেকট্রনের চার্জ মাইনাস 1.67 গুণন 10⁻⁻19 কুলম্ব, ঠিক আছে। তার মানে এই বাইরের কক্ষপথে 11টা ইলেকট্রন আছে, আর পরমাণুর কেন্দ্রে কি প্রোটন থাকে, নিউট্রন থাকে। নিউট্রনের চার্জ তো 0, তাহলে নিউট্রনের চার্জ নাই, নিউট্রন আকর্ষণ করবে না বিকর্ষণ করবে না, তার মানে সে কি নিরপেক্ষ হিসেবে থাকবে, তার কোনো প্রভাবই নাই আকর্ষণ বিকর্ষণে। তার মানে মেইনলি আমি এখানে প্রোটনটা হিসাব করতে পারি। তাহলে 11টা প্রোটন আছে, যার চার্জ একটা প্রোটনের চার্জ এরকম প্লাস এত, আর বাইরে 11টা ইলেকট্রন আছে যার চার্জ মাইনাস এত। তাহলে দুইটার চার্জ যেহেতু সেম, আর বাইরেও 11টা ভিতরেও 11টা, ফলে সমান সংখ্যক পজিটিভ চার্জ নিউক্লিয়াসে আছে, সমান সংখ্যক নেগেটিভ চার্জ বাহিরেও আছে, ঠিক আছে। তাহলে বাইরের দিকে পজিটিভ সমান সংখ্যক, কেন্দ্রে হলো নেগেটিভ সমান সংখ্যক, ফলে কি সমান সংখ্যক পজিটিভ সমান সংখ্যক নেগেটিভ, মানে কি আলটিমেটলি 0 হয়ে যেতেছে, ফলে পরমাণু কোনো চার্জ হইতেছে না, ঠিক আছে। 11টা ইলেকট্রনের চার্জ বাইরে হিসাব করবা, আর 11টা প্রোটনের চার্জ প্লাস এটা দিয়ে হিসাব করা, দেখবা দুইটা চার্জ একই আসতেছে, কারণ ইলেকট্রনের চার্জ প্রোটনের চার্জ সেম, বাট কি প্লাস মাইনাস তাই না একটা, তার মানে তারা আলটিমেটলি চার্জ নিরপেক্ষ, মানে 0 আসতেছে, ঠিক আছে। তো কোনো কারণে যদি দেখো, কিন্তু সোডিয়াম প্লাসের ক্ষেত্রে দেখো, সোডিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে তার বাইরের দিকে ইলেকট্রন কয়টা, 10টা, আর কেন্দ্রে কিন্তু 11টাই প্রোটনই আছে, তার মানে তার প্রোটন হইল 11টা, তার ইলেকট্রন হইল 10টা, তার মানে বাইরের দিকে ইলেকট্রন কম, তার মানে ভিতরের দিকে তোমার চার্জ, ভিতরের দিকে কি আকর্ষণ বেশি হবে, পজিটিভ চার্জ বেশি, ফলে বাইরে থেকে ভিতরের দিকে আকর্ষণ করবে, ফলে বুঝছো, ফলে উপরে যে ইলেকট্রনগুলো আছে ওদেরকে ভিতরে আকর্ষণ করবে, কারণ প্রোটন ধনাত্মক চার্জ বেশি, ফলে ইলেকট্রনগুলো নর্মালি কাছাকাছি আসবে, ফলে সোডিয়াম প্লাসের আকার ছোটো হবে। এগুলো তোমরা পড়বা, 3 অধ্যায়ে যায় পড়বা, ঠিক আছে। আমি ওটা বুঝাইতেছি না, নর্মালি নিরপেক্ষের ক্ষেত্রে যেহেতু প্রোটন আর ইলেকট্রন সমান থাকে, ফলে বাইরের আর ভিতরের নিউক্লিয়াস আর কক্ষপথের আকর্ষণ সমান থাকবে, ঠিক আছে, ফলে চার্জ নিরপেক্ষ। নিউক্লিয়াস আর কক্ষপথের চার্জ বিয়োগ যদি করো তাহলে দেখবে শূন্য হইতেছে, যেহেতু সমান চার্জ কিন্তু নেগেটিভ আর পজিটিভ, তাহলে তখন কি চার্জ নিরপেক্ষ হইতেছে। তাহলে তোমরা এটা বুঝছো। এরপরে 3 নাম্বার আসো, 3 নাম্বার প্রশ্ন বলছে যে সৌরজগতের চারদিকে যেমনি কি গ্রহগুলা ঘোরে, সূর্যের চারদিকে গ্রহগুলা ঘুরতেছে, তেমনি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে। এটা নিউক্লিয়াস, ইলেকট্রন নর্মালি কি এর কেন্দ্র করে ঘুরতেছে। তার মানে সূর্যের চারদিকে যেমন গ্রহগুলা ঘুরতেছে, তেমনি নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো ঘুরতেছে, এটা সে বলে, ঠিক আছে। এগুলা সে প্রস্তাব করে। এখন আসো এখন কি যুক্তি খণ্ডন পর্ব। এখন তাইলে সে এই প্রস্তাবগুলো দিল, তো এখন পরবর্তী বিজ্ঞানীগুলো এখন ব্যাখ্যা সুন্দর করে বসে দেখবে যে এগুলো কি ঠিক আছে না আছে। তো তারা ভালো করে ভেবে চিন্তে দেখে না, তার অনেক কিছু এগুলো ভুল আছে, সে অনেক কিছু ভুল বলছে। তার মানে এই ভুলগুলো এখন কি সীমাবদ্ধতা, ঠিক আছে। তার কি আমি ভুল পাইছি, এখন আসো সীমাবদ্ধতা। প্রথমেই যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। এখন আসো হাইড্রোজেন পরমাণুর বর্ণালীটা কি দেখো। নর্মালি এটা একটা নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, ঠিক আছে। এখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, এখানে তো নর্মাল ইলেকট্রন থাকে, আর এইখানে মনে করি একটা ইলেকট্রন আছে। তো নর্মালি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে কেমনে আসবে জানো, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি বেশি, কারণ বড় কক্ষপথ 2 নাম্বার কক্ষপথ, 1 নাম্বার কক্ষপথে ইলেকট্রনের শক্তি কম। তাইলে দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসতে গেলে তার শক্তি ছাড়তে হবে, ঠিক আছে, শক্তি ত্যাগ করতে হবে, বা শক্তি এটাকে বিকিরণ বলে। তার মানে শক্তি বিকিরণ করে সে 2 নাম্বার কক্ষপথ থেকে 1 নাম্বার কক্ষপথে আসবে। তাহলে এই যে শক্তি বিকিরণ করবে,
তাহলে এটা কী শক্তি বিকিরণ করবে? নর্মালি আলোক শক্তি বিকিরণ করবে। তার মানে ইলেকট্রনটা এখানে আছে, সে শক্তি ছেড়ে দিবে, মানে বিকিরণ করবে, বিকিরণ করে সে এই পজিশনে আসবে। তাহলে একটা জিনিস মনে রাখো, সে শক্তি বিকিরণ করে যখন 2 নাম্বার কক্ষপথ থেকে, মানে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথ বা 1 নাম্বার কক্ষপথে আসবে, তখন শক্তি বিকিরণ করবে, আর শক্তিটা নর্মালি আলোক শক্তি বিকিরণ করবে। ঠিক আছে? তাহলে আলোক শক্তি বিকিরণ করবে, এই বিকিরণ করার সময় এই যে কক্ষপথে সূক্ষ্ম একটা রেখা সৃষ্টি হবে। ঠিক আছে? কারণ আলোক শক্তি, তার মানে তুমি দেখতে পাবা জিনিসটা, এই যে একটা রেখার, সূক্ষ্ম একটা রেখা, অনেক ক্ষুদ্র একটা রেখার তৈরি করবে। এই রেখাটা নর্মালি কি, যদি 2 নাম্বার কক্ষপথের শক্তি E2 হয়, 1 নাম্বার কক্ষপথে E1 হয়, তাহলে বেশি শক্তি মাইনাস কম শক্তি সমান কী হবে? এইচ নিউ, বা এইচ নিউ সমান কী লেখা যায়? hc/λ। তাহলে এই যে সূক্ষ্ম একটা বর্ণালী, এইটারে বলে বর্ণালী, সূক্ষ্ম যে একটা রেখা সৃষ্টি করতেছে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসার সময় শক্তি বিকিরণ করতেছে, যার কারণে একটা রেখা সৃষ্টি হইতেছে, এইটারে বলে বর্ণালী। তো তোমার এই বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কেমনে পাবা? এই যে ল্যামডা, দুই কক্ষপথে ইলেকট্রনের শক্তির পার্থক্য সমান কি? এইচ নিউ বা hc/λ। এই ল্যামডাটাই তুমি বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য পাবা। তাহলে এই যে বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়, এটা সম্পর্কে বোর বিস্তারিত বলছে, কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেল কোনো কিছু আমি পারে না ওরা। ঠিক আছে? রাদারফোর্ড পরমাণু মডেল এই যে একটা বর্ণালীর সৃষ্টি হয়, এর কোনো ব্যাখ্যাই সে বলে নাই, এর কথাই উল্লেখ করা নেই। ঠিক আছে? তাহলে এটা গেল 2 নম্বরে কি? কক্ষপথের আকার ও আকৃতি। এই যে কক্ষপথের আকার, প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথ বড় বা এরকম কক্ষপথের আকার আকৃতি কেমন হবে, এই সম্পর্কেও রাদারফোর্ড কোনো কিছু বলে নাই। ঠিক আছে? এবার আসো, ম্যাক্সওয়েলের তড়িৎচম্বকীয় তত্ত্বের ব্যাখ্যা দিতে পারে নাই। ঠিক আছে? এখন বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তড়িৎচম্বকীয় তত্ত্ব আছে, সে তত্ত্বে কী বলছে জানো? সে তত্ত্বে বলছে নর্মালি কোনো চার্জ বিশিষ্ট বস্তু, ঠিক আছে, কোনো চার্জ বিশিষ্ট কণা যদি এরকম করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে সে যেহেতু চার্জ বিশিষ্ট, সে বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে সে একটা টাইমে শক্তি হারাবে। আর আমি এখানে দেখালাম শক্তি হারানো বা শক্তি বিকিরণ করলে গিয়ে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসে। তেমনি কোনো চার্জ বিশিষ্ট বস্তু যখন এইভাবে ঘুরতেছে, ফলে সে ক্রমাগত শক্তি বিকিরণ করবে, ফলে বিকিরণ করতে করতে তার কক্ষপথ ছোটে আসবে। ঠিক আছে? সে আস্তে আস্তে নিচে চলে আসবে। যেমন এইটা যদি একটা চার্জ বিশিষ্ট বস্তু কেন হয়, সে এভাবে ঘুরতেছে, সে ঘুরতে ঘুরতে তার কক্ষপথ আস্তে আস্তে ছোটো হয়ে আসবে, এরকম। ঠিক আছে? ছোটো হয়ে আসে একবার কেন্দ্রে ঢুকে যাবে। তাইলে এখন রাদারফোর্ড কী বলছে দেখো, যে রাদারফোর্ড বলছে নর্মালি এটা যদি হয়, তাহলে এটা ইলেকট্রনগুলো সবসময় এভাবে ঘুরতে থাকবে। কারণ ওই যে সূর্যের চারদিকে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে, অল টাইম এভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে? এইখান থেকে এর দূরত্ব কিন্তু চেঞ্জ হবে না, এই দূরত্বেই সবসময় থাকবে একদম বৃত্তাকার পথে। কিন্তু ম্যাক্সওয়েল বলছে না, কোনো চার্জ বিশিষ্ট বস্তু কণা যদি এরকম করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, কোনো একটা বস্তুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে আস্তে আস্তে তার কক্ষপথ ছোটো হয়ে আসবে এবং আস্তে 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 সে ভিতরে পড়ে যাবে। তাহলে সেই ম্যাক্সওয়েলের তত্ত্ব, তড়িৎচম্বকীয় তত্ত্ব অনুযায়ী কী হওয়ার কথা ছিল? ইলেকট্রন যেহেতু একটা চার্জ বিশিষ্ট বস্তু কণা, আর এই একজনকে কেন্দ্র করে ঘুরতেছে, ইলেকট্রনের চার্জও আছে আর কেন্দ্র করে ঘুরতেছে, তার মানে ইলেকট্রন নর্মালি কি এই যে এইভাবে এরকম করে কেন্দ্রে নিউক্লিয়াস আছে, মানে কি নিউক্লিয়াসে একবারে পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে ইলেকট্রন যায় না, ইলেকট্রন এইভাবেই ঘুরে। তাইলে রাদারফোর্ড যে কথাটা বলে সেটা ভুল। হ্যাঁ, কারণ ম্যাক্সওয়েল দেখতেছে যে এরকম কোনো চার্জ বিশিষ্ট বস্তু যদি এইভাবে ঘুরতে থাকে, তাহলে কেন্দ্রে তার পড়বে এবং সে বিলীন হয়ে যাবে। কিন্তু বাস্তবে তো ইলেকট্রন ঘুরতেই আছে, তার তো এরকম নিউক্লিয়াসে পড়তেছে না, ঘুরতেছে না। তার মানে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী রাদারফোর্ড এই ক্ষেত্রেও কি ব্যর্থ হইল। ঠিক আছে? তারপর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কীভাবে পরিভ্রমণ করবে তার কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। ইলেকট্রনগুলো কিন্তু নর্মালি উপবৃত্তকার কক্ষপথে ঘোরে। এই যে আমি বারবার বৃত্তকার কক্ষপথ বলতেছি, এই কথাটা সঠিক না। ঠিক আছে? উপবৃত্তকার কক্ষপথে ঘোরে। এটা তো 3 ডাইমেনশনাল, তোমাদের আমি কেমন দেখাবো তোমরা এটা বুঝবে না। যেমন নর্মালি এইটা, মানে এইটা আমার এই নোকটা মনে করো যে নিউক্লিয়াস, এটা একটা গোল। ঠিক আছে? তাহলে এই বরাবর যদি ইলেকট্রন 2টা ঘোরে, তাহলে বাকি 2টা ইলেকট্রন এই বরাবর ঘুরবে। ঠিক আছে? এই বরাবর ঘুরবে, তারপর কেউ আবার এই বরাবর ঘুরবে। ঠিক আছে? তার মানে এই বরাবর কেউ ঘুরতেছে, তারপর এই বরাবর কেউ ঘুরতেছে, কেউ এই বরাবর ঘুরতেছে, এরকম। তার মানে এরা উপবৃত্তকার কক্ষপথে নর্মালি ঘোরে। কিন্তু নর্মালি রাদারফোর্ড এগুলা কিন্তু কি ব্যাখ্যা দিতে পারে না। ঠিক আছে? এবার আসো, নর্মালি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন ব্যাখ্যা করতে পারলেও বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ব্যাখ্যা করতে পারে। তাহলে নর্মালি রাদারফোর্ড যেই এই তথ্যগুলো দিছে, নর্মালি সেই হাইড্রোজেনের ক্ষেত্রে দিছে, মানে যার এক ইলেকট্রন আছে। কিন্তু বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কীভাবে করবে সেইটার ব্যাখ্যা দিতে পারে না। সেটার ব্যাখ্যা কিন্তু বড়ও দিতে পারে না। যখন বড় পরমাণু মডেল আমরা পড়ব তখন আমরা জানবা। তো আলটিমেটলি এই জিনিসগুলো হয় সীমাবদ্ধতা। তো তোমাদের এখান থেকে সীমাবদ্ধতা পড়া লাগে। রাদারফোর্ড পরমাণু মডেল থেকে এমসিকিউ আসে, ওই যে 20,000-এর মধ্যে একজন একটা গেছে বা এরকম। তারপর পর্যবেক্ষণ, তারপর কি সিদ্ধান্ত, সীমাবদ্ধতা, এই জিনিসগুলো তোমরা একটু মোটামুটি ভালো করে এগুলো পড়বা, তোমাদের বই এখানে দেওয়া আছে। হ্যাঁ, আর আলফা কণা মানে কি? আলফা কণার মানে ওই যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, যদি 2টা ইলেকট্রন যায় তাহলে আলফা কণা হলো এইটা। আলফা কণার গতি অনেক, আলফা কণার ভর
এর কত গুণ 700 গুণ, ইলেকট্রনের 700 গুণ। এই জন্য সে নর্মালি যখন কি হয়, যখন এই যে দেখো এটা একটা পরমাণু, এটা একটা তার মানে এই দিক তো ইলেকট্রন আছে তাই না, এদিক বরাবর তো ইলেকট্রন ঘুরতেছে পরমাণুর কক্ষপথে, এখানেও তো ইলেকট্রন ঘুরতেছে, তাহলে নর্মালি আলফা কণা এই ইলেকট্রনগুলোরে ভেদ করে চলে যায়, ঠিক আছে, কারণ আলফা কণার ভর তো ইলেকট্রনের ভরে 700 গুণ, ফলে ইলেকট্রন তো কম ভরে একটা জিনিস, ওরা কি তোয়াক্কা করা দরকার আছে, ওরা নিয়ে ভেঙে চলে যাইতেছে একদম, ঠিক আছে, বুঝছো। তাহলে আজকে এতটুকু ছিল, আমরা নেক্সট ক্লাসে রাদারফোর্ড বোর পরমাণু মডেলটা পড়বো, যেহেতু বোর পরমাণু মডেলে কি অনেক কিছু জানা আছে, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝছো। আল্লাহ হাফেজ।